নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন লেখক বিমল মিত্রের লেখা একটি ভৌতিক গল্প কর্নেল মিত্র। শুনতে থাকুন। কর্নেল মিত্র। ছোটবেলায় আমার বিশ্বাস ছিল না যে ভূত বলে কিছু আছে। বইতে ভূতের গল্প পড়েছি, দিদিমার কাছে কত রাত ভূতের গল্প শুনেছি, কিন্তু সে গল্প পড়ে বা শুনে কখনো মনে ভয় পাইনি। দিদিমাকে বলতুম, দিদিমা একটা ভূতের গল্প বলো না। দিদিমা বুড়ো মানুষ, সন্ধে হতে না হতেই ঘুমে তার চোখ ঢুলে আসতো। তবু আমি বারবার গল্প শুনতে চাইতুম, বিশেষ করে ভূতের গল্প। দিদিমা বিরক্ত হতো, বলতো, না, রাত্রে ভূতের গল্প শুনতে নেই, ভূতে ঘাড় মটকাবে, তুই ঘুমো, এখন ঘুমিয়ে পড়। কিন্তু তবু আমি ছাড়তুম না। ভূতের গল্প আমার শোনা চাই। ভূতের গল্প শুনে আমি ভয় পেতুম না বটে, কিন্তু শুনতে বড় ভালো লাগতো। গল্পের ভূতের হাউ মাউ খাও শব্দের সঙ্গে সঙ্গে আমার কল্পনা অনেক দূরে গিয়ে পৌঁছত, এই পৃথিবী থেকে অনেক দূরে, যেখানে লেখাপড়া নেই, পরীক্ষায় পাস করার ভয় নেই, বাবা মা মাস্টার মশাইয়ের চোখ রাঙানি নেই। শুধু আছে একটা ভাঙা পোড়ো বাড়ি, আর তার ভেতরে কয়েকটা ভূত আর পেতনি। এই ভূত পেতনিদের জগতের স্বপ্ন দেখতেই আমার ভালো লাগতো। তারপর একটু যখন বড় হলো, তখন ভূত পেতনির জগৎ থেকে একেবারে বাস্তব জগতে ঘুরে বেড়াচ্ছি। এ বাস্তব জগতে মাস্টার মশাইয়ের বেত খেতে হয়, পড়া না পারলে কান মোলা খেতে হয়, আর তারপরে পরীক্ষায় ফেল করার দুঃখ লজ্জা তো আছেই। এখন যেমন পরীক্ষায় ফেল করলে লজ্জা হয় না, তখন কিন্তু তা ছিল না। যেবার পরীক্ষায় ফেল করেছিলুম, বাবা সমস্ত দিন আমাকে একটা ঘরের মধ্যে তালা চাবি বন্ধ করে রেখে দিয়েছিলেন। ভাত তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত খেতে পাইনি। সন্ধ্যাবেলা বাবা দরজা খুলে দিতেন, বলতেন, এবার ভালো করে লেখাপড়া করবি তো? বলতুম, হ্যাঁ করব। পরীক্ষায় আর ফেল করবি না তো? বলতুম, না। তবে নিজের হাতে দোকান মোল। আমি নিজের হাতে কান মুলতুম। বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করব, এই প্রতিজ্ঞাও করতুম। তবু সব বছরে প্রতিজ্ঞা রাখতে পারতুম না। কতবার যে আমি জীবনে ফেল করেছি তার ঠিক ঠিকানা নেই। আমার ক্লাসের ছেলেরা আমার নাম দিয়েছিল ফেলু মাস্টার, মানে ফেল মাস্টার। কিন্তু আমার বড়দা ছিল যাকে বলে সত্যিকারের ভালো ছেলে। প্রত্যেকবার বড়দা এক্সামিনে ফার্স্ট হতো, কতবার যে মেডেল পেয়েছে, প্রাইজ পেয়েছে, বড়দা তার গোনাগুনতি নেই। বাবা মা সেই মেডেলগুলো আর প্রাইজের বইগুলো একটা কাচের আলমারিতে সাজিয়ে রেখেছিল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ এলেই সেগুলো সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হতো। তারা বড়দার ক্ষমতা দেখে তারিফ করত, আর বড়দার সম্মানে আমার বাবা মার বুক গর্বে 10 হাত হয়ে যেত। তারপর আমাকে দেখে বলতো, আর এটি
এটি লেখাপড়ায় কেমন? বাবা বলতেন, এই এর কথা বলছেন? এর কিচ্ছু হবে না, এর মাথায় গোবর পোড়া। লজ্জায় ধিক্কারে আমার মাথা হেঁট হয়ে আসতো, কিন্তু আমি কি করব? আমার মাথায় যে গোবর পোড়া, তার জন্য কি আমি দায়ী? তা আমার কথা থাক, আমি বড়দার কথাই বলি। বড়দাকে নিয়েই আমার এই কাহিনী। বড়দাই ছিল বাবা মার ভরসা, বড়দাই ছিল বাবা মার একমাত্র নির্ভরস্থল। বড়দার মতো ছেলে যাদের, তাদের আর ভাবনা কি? বড়দা যখন কলকাতার কলেজ থেকে গরমের ছুটির সময় বাড়িতে আসতো, তখন তার জন্য বাবা স্পেশাল খাওয়ার ব্যবস্থা করতেন। সেদিন ঝি চাকরকেও বাজারে গেলে চলবে না, বাবা নিজে বাজারে যাবেন। কেউ যদি জিজ্ঞেস করতো, এ কি মিত্র মশাই, আপনি যে বাজারে? বাবা বলতেন, আজ যে নীলু আসছে, গরমের ছুটি হয়েছে তো। সেদিন বাবা বড়দার জন্য বেছে বেছে সেরা মাছ কিনে আনবে, সেরা আম, সেরা পটল, সেরা সব জিনিস। সকাল থেকেই বাড়িতে একেবারে রান্নার ধুম পড়ে যেত। বড়দা খেতে ভালোবাসতো বলে মা ভালো ভালো রান্না করত। বড়দা এলেই বাড়িতে আনন্দের বন্যা বয়ে যেত। আমরা দুটি মাত্র ভাই, তার মধ্যে একজন বাবা মায়ের আদরের দুলাল, আর আরেকজনের জন্য একেবারে শূন্য। আমার ভাগে সত্যি একেবারে শূন্য। তা তার কারো দোষ নেই, কারণ আমার মাথায় যে গোবর পোড়া। বড়দা খেতে বসলেই মা সামনে বসতো, মাথার উপর পাখাটা জোরে খুলে দেয়া হতো। বলতো, এ কি ভাত ফেলে রাখলি কেন? ও কোটা ভাত খেয়ে নে। বড়দা বলতো, না মা, বিলুকে দাও, ওকে তোমরা মোটেই দেখছো না, ওকে তো তোমরা কেউ খেতেই বলছো না। আমি আর খেতে পারবো না, আমার পেট ভরে গেছে। বাবাও সামনে দাঁড়িয়ে থাকতেন, যেন তিনি নিচে না দাঁড়িয়ে থাকলে বড়দার অযত্ন হবে। বাবা বলতেন, সে কি, ইলিশ মাছ আরো দুটো দাও ওকে। বড়দা বলতো, বারে আমার কি রবারের পেট? আমি তো 4টে ইলিশ মাছের পিস খেয়েছি, আর খেলে বমি হয়ে যাবে। না, বমি হবে না। কলেজের হোস্টেলে তোদের যা হাল, আধ পেটা খেয়ে খেয়ে তোদের পেটের নাড়ি শুকিয়ে গিয়েছে, আরো দুটো খেতে হবে। আমি নিজে গিয়ে তোমার জন্য বাজার করে নিয়ে এসেছি, একেবারে আসল গঙ্গার ইলিশ, খাও। তারপর ল্যাংড়া আমও এনেছি, তা দাও দুটো। বড়দাকে এই রকম করে খাইয়ে খাইয়েও যেন বাবা মা তৃপ্তি হতো না। আর শুধু কি খাওয়া, বড়দা যখন ঘুমাবে তখন কেউ শব্দ করতে পারবে না। বড়দা যখন পড়বে তখন কেউ কাছে যেতে পারবে না। আর বড়দা যদি একদিন একটু সর্দি কাশি হয়তো, তার জন্য শহরের সবচেয়ে বড় ডাক্তার দেখতে আসবে। বড়দার পরীক্ষার আগে মা কালীর কাছে জোড়া পাঁঠা মানত করবে। আর বড়দাও তেমনি, কখনো কি পরীক্ষায় সেকেন্ড হতে নেই রে, বরাবর কি ফার্স্টই হতে হয়। অথচ একই বাড়িতে আমরা, একই বাবা মায়ের দুই ছেলে। আমি মনে মনে ভগবানকে অভিশাপ দিতুম, ভগবান কেন এত একচোখা? দিতে হলে একজনকে কি এমন উজাড় করেই দিতে হয়? তারপরে দাদা বিএসসি পাশ করলে অনার্স নিয়ে, একেবারে ফার্স্ট। সেদিন আমাদের বাড়িতে একেবারে লোকে লোকারণ্য। যেদিন পরীক্ষার ফলটা বেরোলো, সেদিন বড়দার ছবি ছাপা হলো খবরের কাগজের পাতায়। বড়দার ছোট্ট জীবনেও বেরোলো, বাবার নামও,
তার সঙ্গে উল্লেখ করা হলো। শহরের গণ্যমান্য সমস্ত লোককে বাড়িতে নেমন্তন্ন করা হলো। লুচি, পোলাও, মাছ, মাংস, চপ, কাটলেট, সন্দেশ, রসগোল্লা, রাজভোগ, চাটনি, কিছুই আর কমতি ছিল না। সবাই খেয়ে ধন্য ধন্য করতে লাগলো বরদাকে। বরদার বড় লজ্জা করতে লাগলো। বলতে লাগলো, এ আর এমন কি করেছি, প্রত্যেক বছরই তো কেউ না কেউ একজন ফার্স্ট হয়। এবার যেমন আমি ফার্স্ট হয়েছি, আসছে বছরেও আর একজন হবে। ভদ্রলোকেরা বলতো, আসছে বছর যারা ফার্স্ট হবে তাদের বাবা মায়েরও এমনি আনন্দ হবে, আনন্দ করাটা কি দোষের? বরদা কিন্তু তাতেও খুশি হতো না। বলতো, তার চেয়ে আপনারা আশীর্বাদ করুন যেন জীবনের শেষ পরীক্ষাতেও ফার্স্ট হতে পারি। সেই ফার্স্ট হওয়াটাই চরম ফার্স্ট হওয়া। কিন্তু আশ্চর্য প্রতিভা বরদার। এমএসসি দিলে কেমিস্ট্রিতে, তাতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাবার আর মার আনন্দ তখন দেখে কি? কিন্তু শুধু পাস করলেই তো হবে না, ভালো করে পাসই করো আর ফেলই করো। আসল কথাটা তো বড় চাকরি করে বেশি টাকা মাইনে পাওয়া। তুমি এমএ পাস করো আর রাস্তার বখাটে ছেলেই হও, কত টাকা তুমি মাসে উপায় করো সেইতে দিয়েই বিচার করব তুমি জীবনের পরীক্ষায় পাস না ফেল। তার ঠিক এই সময়ই যুদ্ধ বাঁধল। এমন ভাবে যুদ্ধ বেঁধে যে সব কিছু ওলট পালট বাঁধিয়ে দেবে তা কেউ কল্পনাও করতে পারেনি। যুদ্ধ বেঁধে গেল ইংরেজ আর জার্মানদের মধ্যে। সে এক মহাযুদ্ধ। বলতে গেলে সমস্ত পৃথিবী জড়িয়ে পড়ল সেই যুদ্ধেতে। হঠাৎ বরদার চিঠি এলো কলকাতা থেকে। বরদা লিখেছে যে সে যুদ্ধের চাকরি পেয়েছে। প্রথমে 2000 টাকা মাইনে, তারপরে চাকরিতে ভালো কাজ দেখাতে পারলে পরে মাইনে আরো বাড়বে, এমনকি 5000 টাকাও হতে পারে। চিঠি পড়ে মা তো কেঁদে উঠল। বাবার মাথায় বজ্রাঘাত। শহরের গণ্যমান্য লোক যারা খবরটা শুনলো সবাই এলো। তারা বললে, মিত্তির মশাই, এর জন্য আপনি এত ভাবছেন? জানেন, এই চাকরি পাওয়ার জন্যে লক্ষ লক্ষ ছেলে হন্যে হয়ে বেড়াচ্ছে, আর আপনার ছেলে সে চাকরি পেয়েছে বলে আপনি ভয় পাচ্ছেন। বাবা বললেন, না তা নয়, যুদ্ধ বলে কথা, যদি কোনো বিপদ আপদ হয় তাই ভাবছি। যুদ্ধ মানেই তো মারামারি, অস্ত্র শস্ত্র নিয়ে মারামারি। কে কাদের কত লোক মারতে পারলো তারই প্রতিযোগিতা। ভদ্রলোকেরা বললে, আর তাদের মধ্যে কি সবাই মারা পড়ে? বরং মারা পড়ে তারা যারা আমাদের মতো লোক যুদ্ধে যায় না। বোমা তো আমাদের মাথাতেও পড়ে। নিরীহ লোকেরাই যুদ্ধে বেশি মারা যায়, কারণ তাদের হাতে তো আর বন্দুক থাকে না, রাইফেল থাকে না, কিছুই না। তাদের বিপদই তো সবচেয়ে বেশি। আরেকজন বললে, আর তাছাড়া যুদ্ধ তো চিরকাল থাকবে না, বড়জোর 1 বছর কি 2 বছর। তারপরে তো গভর্নমেন্ট আপনার ছেলেকে মোটা টাকার চাকরি দেবে, সেদিকটাও তো ভেবে দেখবেন আপনি। যুদ্ধে যাবার আগে বরদা একবার বাড়িতে এলো। মাকে বাবাকে সব বুঝিয়ে বললে যে যুদ্ধ বেশি দিন চলবে না, যে এই যুদ্ধটা থেমে যাবে সঙ্গে সঙ্গে মস্ত বড় চাকরি দেবে। এখন সরাসরি লেফটেন্যান্ট করে নিচ্ছে, 2 দিন বাদেই ক্যাপ্টেন হব, তারপর মেজর, আর তারপরে কর্নেল। বাবা জিজ্ঞেস করলেন, তা
তোমাকে কি জার্মানদের সঙ্গে লড়াই করতে হবে নাকি? বর্দা আশ্বাস দিয়ে বললে, আমি যুদ্ধ করব না। যারা যুদ্ধ করবে আমি তাদের পেছনে পেছনে থাকব। ইঞ্জিনিয়ারিং স্টোরস এর ইনচার্জ হব আমি। বর্দা সরাসরি যুদ্ধে যাবে না শুনে বাবা মা একটু আশ্বস্ত হলো। আবার 2000 টাকা মাইনে হবে শুনে খুব আনন্দও হলো। বর্দা যাবার আগের দিন মা কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে বর্দার কপালে পুজো সিঁদুরের টিপ ছুঁয়ে দিল আর মনে মনে প্রার্থনা করতে লাগলো। কি প্রার্থনা করতে লাগলো তা মাই জানে। হয়তো প্রত্যেক মা ছেলের ভালোর জন্য যে প্রার্থনা করে সেই একই প্রার্থনা করলে, আমি তা জানতে পারলুম না। বর্দা যুদ্ধে গিয়ে বাড়িতে প্রত্যেক সপ্তাহেই চিঠি পাঠাতো। বেশ ভালো আছে বর্দা, খুব আরামে আছে, কোনো কষ্ট হচ্ছে না। চিঠিটা পড়ে বাবা মা খুশি হতো। আর প্রত্যেক মাসে বাবার নামে বর্দার মাইনের টাকাটাও চলে আসতো। একেবারে পুরো 2000 টাকা। বাবা সে টাকাটা বর্দার নামে ব্যাংকে গিয়ে জমা রেখে দিয়ে আসতেন। আর পাড়ার প্রত্যেকটা লোককে জানিয়ে আসতেন ছেলের চিঠি আসার কথা। যারা বেশি আগ্রহী তারা আবার চিঠিটা পড়তো, পড়াতো, অন্য লোকেদেরও শোনাতো। কখনো চিঠি আসতো ফ্রান্স থেকে, কখনো বা লন্ডন। আন্দাজে বুঝে নিতে হতো কোথায় বর্দা আছে, কারণ মিলিটারিতে ঠিকানা দেওয়া বারণ। বাবাও চিঠির উত্তর দিতেন, আমরা সবাই ভালো আছি, তুমি নিজের স্বাস্থ্যের দিকে নজর দিবে। আর যদি কিছুদিনের ছুটি পাও তো একবার বাড়িতে আসবে। তোমার মা তোমাকে দেখিবার জন্য বড়ই ব্যাকুল। এই রকম চিঠি কিছু দিন ধরে চলল। বাবা প্রত্যেক দিন খবরের কাগজ খুলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, কাদের জয় হচ্ছে আর কারা হারছে এ নিয়ে গবেষণাও করেন। মার সঙ্গে পাড়ার লোকের সঙ্গে আলোচনা করেন। শহরের সবাই যখন চাইছে জার্মানি যুদ্ধে জিতুক, বাবা মা তখন চাইছে ইংরেজ জিতুক, কারণ ছেলের চাকরি ইংরেজদের দলে। আর শুধু খবরের কাগজ নয়, রেডিও শোনাও তখন প্রায় বাতিকে দাঁড়িয়ে গেছে। যখন জার্মানদের জেতার খবর আসতো তখন আমাদের খারাপ লাগতো, আর ইংরেজদের জেতার খবর আসতো তখন আমরা খুশি হতুম। একদিন চিঠি এলো বর্দা ক্যাপ্টেন হয়েছে, মাইনে আরো 1000 টাকা বেড়েছে। একবার বর্দার চিঠিতে চাকরির উন্নতি হয় আর মা মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে। যেন ছেলের আরো উন্নতি হয় মা, ছেলে যেন আমাদের মুখোজ্জ্বল করে মা, দেখো মা ছেলে যেন সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসে। তা মা কালী মাসে প্রার্থনা শুনলো কিনা কে জানে, আমরা শুধু পূজার প্রসাদ খেতুম। এরপরে হঠাৎ খবর আসতে লাগলো জার্মানি হারছে, ইতালি হারছে, জাপান হারছে, আমেরিকা ইংরেজদের দলে ফিরে পড়েছে। বাবা তো আনন্দে একেবারে লাফাতে লাগলেন। ইংরেজদের জয় যেন তার নিজের ছেলের জয়। তখন জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, দেশে বোমা পড়ছে, কলকাতা শহর থেকে লোকে ভয়ে পালাচ্ছে। কত সব দুর্যোগ যে গেল সে বছর। কিন্তু বর্দার দৌলতে আমাদের সংসারে তখন কোনো অভাব অভিযোগ নেই। বর্দার মাইনের অজস্র টাকা ব্যাংকে জমে গেছে। সেই যুদ্ধের শেষের দিকে যখন ইংরেজদের জয় জয়কার, তখন একদিন বর্দার একখানা চিঠি এলো। তাতে বর্দা লিখেছে, আমি 15 দিনের ছুটিতে দেশে যাচ্ছি। আসছে মাসের 10ই সন্ধ্যের ট্রেনে আমি বাড়ি পৌঁছবো। স্টেশন থেকে আমাদের মিলিটারি গাড়ি সোজা বাড়ি পৌঁছবে।
ট্রেন যদি সঠিক সময়ে পৌঁছায় তো রাত 9টার মধ্যেই আমি পৌঁছবো। চিঠিটা পড়ে খানিকক্ষণ কারোই মুখে কোনো কথা বেরোলো না। আনন্দে মানুষ অনেক সময় বোধহয় বোবাও হয়ে যায়। আমার বাবা মার অবস্থাও বোধহয় সেই রকমই হয়েছিল। যখন অনেকক্ষণ সময় কেটে গেল তখন বাবা বললেন, আজ হলো 7ই, আর নীলু আসবে 10ই, আর 3 দিন বাকি। 3টে দিন। 3টে দিন যেন তখন আমাদের কল্পনায় 3 বছর বলে মনে হলো। সেই 3টে দিন যেন আর কাটতেই চায় না। বর্দা আসবে, বর্দা এত বছর পরে বাড়ি আসবে, এ যেন হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা। নীলু এলে বাবা যে কি করবেন তারই প্ল্যান করতে লাগলেন। নীলু যা যা খেতে ভালোবাসি তার একটা তালিকা করি। তোপসে মাছ ভাজা, তোপসে মাছ ভাজা খেতে নীলু বড় ভালোবাসে। আর কি খেতে ভালোবাসো গো? মা বললে, ল্যাংড়া আম। বাবা বললেন, ল্যাংড়া আম এখন কোথায় পাবো? মা বললে, সর ভাজা, সর পুরিয়া। কিন্তু সেসব এখন কোথায় পাবো? ল্যাংড়া আম তখন বাজারে পাওয়া যায় না, আমের সময় চলে গিয়েছে। কিন্তু চেষ্টা করলে কি না পাওয়া যায়। এখনো 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে কলকাতায় চলে গেলে সবই পাওয়া যাবে। কলকাতা শহরে পয়সা ফেললে কি না পাওয়া যায়। চেষ্টা করলে সেখানে ঘোড়ার দুধও পাওয়া যায়। তা বাবা দেরি করলে না, 9 তারিখে সকালবেলার ট্রেনেই কলকাতায় চলে গেলেন। সেখানে একদিনের সব কেনাকাটা করে 10 তারিখে সকালবেলায় এসে পৌঁছলেন। ল্যাংড়া আম, তোপসে মাছ, সরপুরিয়া, সরভাজা, তার সঙ্গে কিশমিশ, পেস্তা, বাদাম, আঙুর, আপেল, কমলা লেবু, সবগুলোই দামি জিনিস। সকাল থেকেই রান্নার আয়োজন চলল। পাড়ার যার সঙ্গেই দেখা হয় তাকেই বলেন, জানেন চাটুজ্জেমশাই, আমার নীলু আসছে আজ রাত্রিরে। নীলু আসছে? হ্যাঁ, এখন সে কর্নেল নীলরতন মিত্র। আমার ছেলে কর্নেল হয়েছে, জানেন তো? চাটুর্যে মশাই, গাঙ্গুলি মশাই, বোস মশাই সবাইকে বাবা খবরটা দিলেন। আমিও খবর দিলুম আমার সব বন্ধুদের, সব ভাইকে বললুম, আমার বর্দা আসছে ছুটিতে, এখন কর্নেল হয়েছে। নিজেদের ঐশ্বর্যের কথা যদি লোককে জানাতেই না পারলুম তো কিসের আনন্দ। আসলে পাড়ার লোকেরা কিন্তু খবরটা শুনে খুবই খুশি হলো। আমার বাবা ছিলেন সকলের প্রিয়। মিত্তির মশাইয়ের কিছু ভালো হলে সবারই আনন্দ হতো। মা তো সেদিন সকাল থেকেই ব্যস্ত। হ্যাঁ গো, কোন ঘরে নীলু শোবে বলতো? কি যে রান্না করি, কিরকম দেখতে হয়েছে আমাদের নীলুকে। এসব কথাই হতে লাগলো বাবা আর মার মধ্যে। শুধু তো সাধারণ ছেলে নয় নীলু, কর্নেল ছেলে, সুতরাং তার খাতিরই আলাদা। খোকা এলে তাকে সকলের বাড়িতে বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু চাটুর্য মশাইয়ের বাড়িতে আগে যেতে হবে। বাবা বলবেন, চাটুজ্জেমশাইকে প্রণাম করো। জ্যাঠামশাইয়ের আশীর্বাদেই তো তুমি এত বড় হয়েছো। চাটুর্য মশাই জিজ্ঞেস করবেন, বেশ বেশ, খুব ভালো, ভালো থাকো বাবা, আরো বড় হও। আশীর্বাদ করছি তুমি রাজা হও, আমাদের দেশের মুখ উজ্জ্বল করো। তারপর নিয়ে যাবেন মুখুজ্জে মশাইয়ের বাড়িতে। এমনি করে সব বাড়িতে গিয়ে বড়দাকে দিয়ে সকলের পায়ের ধুলো নেওয়াবেন। কত পরিকল্পনা বাবার।
মা রান্না করছিল আর বাবা তার এইসব পরিকল্পনার কথা আলোচনা করছিলেন। একবার বললেন, মাংসতে যেন ঝাল দিও না, বুঝলে? ও নীলু আবার ঝাল খেতে পারে না। মা বললে, সে তোমাকে বলতে হবে না, সে আমি জানি না। আরো দেখো, একটা ভুল হয়ে গেল। কি? বাবা বললেন, খোকা যে আনারস খেতে ভালোবাসে, আনারসের কথা তো একেবারেই মনে ছিল না। বলে আবার বাজারে ছুটলেন। এই রকম এক একটা জিনিসের কথা মনে পড়ে আর সেইটা আনতেই ছোটেন। সারাদিন কেবল এই চলল। বাবারও বিশ্রাম নেই, মারও বিশ্রাম নেই। যখন সব কাজ শেষ হলো তখন ঘড়িতে সন্ধে 7টা। বাবা ঘড়ির দিকে চেয়ে দেখলেন, এইবার বোধহয় কলকাতায় এসে পৌঁছেছে। তারপর ঘড়িতে 8টা বাজলো। বাবা বললেন, এতক্ষণে বোধহয় রানাঘাট পৌঁছেছে, আর 1 ঘন্টার রাস্তা। রানাঘাট থেকে বাজিতপুরে পৌঁছতে 1 ঘন্টা সময় লাগবে। পিচের রাস্তা। জিপ গাড়িতে করে আসবে লিখেছে, একেবারে হু হু করে এসে পৌঁছবে। রান্না বান্না সব তৈরি। মুখুজ্জে মশাই, চাটুর্যে মশাই, গাঙ্গুলি মশাই সব বাবার বন্ধুরাও বাড়িতে এলেন। নীলুকে দেখবে, নীলুকে আশীর্বাদ করবেন। সবাই ঘড়ি দেখছেন। 8টা বাজলো ঘড়িতে। 9টা। এইবার আসার সময় হলো। বাবা সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। মিলিটারি গাড়ি হু হু করে চলে আসবে। এ তো ট্যাক্সি নয়, বাসও নয় যে থেমে থেমে আসবে। মিলিটারি গাড়িকে থামাবে হে এমন ক্ষমতা পুলিশেরও নেই। আর গাড়িতে যে আসছে সেও যে সে লোক নয়, কর্নেল। একেবারে মাথা, সকলের হেড। কিন্তু কোথায় কি? চারিদিকে অন্ধকার, ঝাঁঝা অন্ধকার। কোথাও কিছু দেখা যায় না। চাটুর্য মশাই বললেন, অত ভাবছো কেন মিত্তির মশাই? ট্রেন হয়তো কলকাতায় দেরি করে পৌঁছেছে। তা হবে। বাবা ভাবলেন তাই হবে। রেলের তো ব্যাপার সব। আজকাল যুদ্ধের সময় সব কাজ কি আর ঠিক মতো চলছে? হয়তো ট্রেনই দেরি করে আসছে। শেষকালে রাত 10টাও বাজলো। চাটুর্যে মশাই, মুখুজ্জে মশাই, গাঙ্গুলি মশাই একে একে সবাই চলে গেলেন। আজ থাক, হয়তো মাঝরাত্রে এসে পৌঁছবে ছেলে। কাল সকালবেলায় আবার না হয় আসবো, তখন দেখে যাব নীলুকে, আশীর্বাদ করে যাব তাকে। মা বললে, আরো কিছুক্ষণ দেখা যাক, এখনো আসবার সময় আছে। সে না এলে খাবো না। বাবা বললেন, তাহলে বিলুকে খেতে দাও, ওর ঘুম পাচ্ছে। ও খেয়ে নিয়ে ঘুমোতে যাক। এই নীলু এলে ওকে ডেকে তুলবো ক্ষণ। আমি বললুম, না, আমার ঘুম পাচ্ছে না, আমি এখন খাবো না। বড়দা এলে তখন একসঙ্গে খাবো। তখন 11টা বাজলো ঘড়িতে। সারা পাড়াটা নিঝুম হয়ে গেল। আমরা 3জন, আমি, বাবা আর মা, 3জনেই বড়দার আশায় জেগে বসে রইলুম। কোথায় হঠাৎ কিছু শব্দ হয় আর আমরা আনন্দে চমকে উঠি। ভাবি ওই বুঝি বড়দা এলো। কিন্তু না, একটা বেড়াল ছাদ থেকে ভাড়ার ঘরের টিনের চালের ওপর লাফিয়ে পড়েছিল। ওটা তারই শব্দ। কিন্তু আর কতক্ষণ বসে থাকবো? বাবার মুখটা ক্রমে গম্ভীর হয়ে আসছে। মার চোখ দুটো ছলছল করতে শুরু করেছে। বাবা মাকে সান্ত্বনা দিতে লাগলেন।
তুমি অত ভাবছো কেন? নীলু আসবে ঠিক, তুমি ভেবো না। মিলিটারি না, হুট করে আসবে বললেই কি আর আসতে পারে? কাজকর্ম সব অন্য লোকেদের বুঝিয়ে আসতে হবে তো। আর এখন তো তার ঘাড়ে বেশি দায়িত্ব। এখন তো জাপানিরা যুদ্ধে হেরে গেছে। তোমার ছেলে কি আর সোজা ছেলে ভেবেছ? ব্রিটিশ রাজত্বটাই তো এখন নীলুর ওপর নির্ভর করছে। বলতে গেলে সেই তো সব একলাই চালাচ্ছে। বলতে বলতে হঠাৎ কি একটা যেন শব্দ হলো। আমরা আবার চমকে উঠলাম। ভাবলাম আবার হয়তো আর একটা বিড়াল লাফিয়ে পড়েছে ভাড়ার ঘরের টিনের চালের উপর। কিন্তু না, হঠাৎ দেখি বর্দা। খোকা, তুই এলি? কি করে এলি? আমরা তো কই গাড়ির শব্দ পেলুম না। বর্দা হো হো করে ঘর ফাটিয়ে হেসে উঠল। হাসি থামিয়ে বললে, আমি তো খিড়কির পাঁচিল লাফিয়ে ঢুকেছি। কেন রে? সদর দরজা তো খুলে রেখেছিলুম, খিড়কির পাঁচিল ডিঙিয়ে এলি কেন? বর্দা বললে, তোমাদের চমক দেবার জন্যে। যুদ্ধে গিয়ে আমাদের এরকম কত বাড়ির পাঁচিল ডিঙোতে হয়েছে, এসব অভ্যেস হয়ে গেছে আমার। কিন্তু গাড়ির শব্দ শুনতে পেলুম না তো কই। বর্দা বললে, গাড়িটা ও মোড়ের মাথায় ছেড়ে দিল। ওকে আবার এক্ষুনি কলকাতায় ফিরতে হবে, সেখানে অনেক জরুরি কাজ আছে আমাদের। আমি এটুকু হেঁটেই এলুম। বাবা উঠলেন, বললেন, থাক থাক, এখন আর কথা নয়। তুমি জামা কাপড় বদলে না, চান করবার গরম জল তৈরি, তারপর খেতে খেতে গল্প করা যাবে। মার দিকে চেয়ে বললেন, দাও, আমাদের সকলকে খেতে দাও। আমি বর্দার দিকে এক দৃষ্টি চেয়ে দেখছিলাম। কি চমৎকার দেখতে হয়েছে বর্দাকে। ফর্সা রং ছিল গায়ের, এখন তামাটে হয়ে গেছে, কিন্তু কি মজবুত শরীর, কি স্বাস্থ্য। মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, গায়ে খাকি পোশাক, বুকে কতগুলো মেডেল, দু কাঁধে কতগুলো স্টার। বর্দাকে দেখে আমার খুব গর্ব হচ্ছিল। আমারই তো বর্দা, আপন মায়ের পেটের বড় ভাই। বর্দা আমার দিকে চেয়ে হঠাৎ বললে, কি রে বিলু, তুই কত বড় হয়েছিস? লেখাপড়া করছিস তো মন দিয়ে? খুব মন দিয়ে লেখাপড়া করবি, আর ফিজিক্যাল এক্সারসাইজ করবি, শরীরটাকে ফিট রাখবি। এরকম রোগা কেন তুই? বলে আমার বুকে একটা খুশি মারলে। মা বললে, নাও, অনেক রাত হয়ে গেল, তুই চান করে নে, খেতে খেতে গল্প করবি। এখন ওরে বড়। বর্দা বাথরুমে গিয়ে চান করতে ঢুকলো। ততক্ষণে মা আমাদের সকলের খাবার দিয়ে দিয়েছে। আমরা সবাই একসঙ্গে বসে বসে খেতে লাগলুম। বর্দা কত গল্প করতে লাগলো, কোথায় প্যারিস, কোথায় লন্ডন, কোথায় ইতালি, আফ্রিকা, সব জায়গায় কি কি ঘটেছে, সেখানে গিয়ে কি কি দেখেছে তার গল্প বলতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। কখন কবে কি বিপদের মধ্যে পড়েছে, কি করে হাজার হাজার জার্মানকে মেরেছে তারই গল্প, কি করে বর্মা মালয় সিঙ্গাপুর দখল করেছে খুঁটিয়ে খুঁটিয়ে সব বলতে লাগলো। মা বললে, ওরে গল্প এখন থাক, আগে খেয়ে নে, কাল সকালে উঠে যত খুশি গল্প করে শুনবো। ওদিকে রাত 12টা বেজে গেছে, তা জানিস? কিন্তু বর্দা কি আর থামে? এত বছর পরে বাড়িতে এসেছে, এত বছর পর ছুটি পেয়েছে, যত গল্প মনে জমেছিল সব বলতে লাগলো। শেষকালে যখন রাত 1টা, তখন বাবা বললেন, না না, আর নয় খোকা, তুমি শুয়ে পড়ো গিয়ে।
তোমার ঘরে বিছানা করা আছে। সারাদিন খাটুনি গেছে, এখন ঘুমাও গে যাও। বর্দা ঘরে গিয়ে শুয়ে পড়ল। তারপর মা নিজেও খেয়ে নিল। আমি বাবার পাশে গিয়ে শুয়ে পড়লুম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আর আমার জ্ঞান নেই। হঠাৎ সদর দরজায় কড়া নাড়ার শব্দে আমরা সবাই ধড়মড় করে জেগে উঠেছি। বাবা জিজ্ঞেস করলেন, কে? টেলিগ্রাম। মাও অবাক হয়ে গেছে। মাও শুনতে পেয়েছে শব্দটা। বাবা, মা, আমি তিনজনেই জেগে উঠে সদর দরজায় গিয়ে হাজির হয়েছি। রাত তখন বোধ হয় 3টে। সেই অত রাত্রে কার টেলিগ্রাম? নিশ্চয় খোকার। হয়তো খোকার ছুটি বাতিল হয়ে গিয়েছে। হয়তো ওপরওয়ালা সাহেব খোকাকে জরুরি তলব দিয়ে ডেকে পাঠিয়েছে। হয়তো যুদ্ধের কোনো জায়গায় জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। বাবার হাত কাঁপছিল। বাবা টেলিগ্রামের রসিদে সই করে খামটা নিয়ে খুলে ফেললেন। না, এ তো বাবার নামে টেলিগ্রাম। এসেছে কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে। তাতে লেখা আছে, আপনার ছেলে কর্নেল মিত্র বর্মা রণক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্য রক্ষার জন্য যুদ্ধ করতে গিয়ে সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করেছে। মা পাশে দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করলো, কিসের টেলিগ্রাম গো? কে পাঠিয়েছে? বাবার গলা দিয়ে আর্তনাদের মতো যেন একটা আওয়াজ বেরোলো। ও গো, খোকা নেই। নেই মানে? নেই মানে কি? কি বলছো তুমি? কিন্তু খোকা যে ও ঘরে ঘুমোচ্ছে। বাবা তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসে বর্দার শোবার ঘরে ঢুকলেন। তার সঙ্গে মাও এলো, আমিও এলুম। কিন্তু কোথায় বর্দা? ঘরটা যে ফাঁকা। বর্দা যে আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললে, আমরা যে একসঙ্গে এতক্ষণ খাওয়া দাওয়া করলুম, তারপর যে বর্দা ঘরে শুতে গেল, তাহলে কোথায় গেল সে? তাহলে রাত্রে কে এসেছিল? কার সঙ্গে এত কথা বললুম? সবই কি ভৌতিক কাণ্ড? বাবা আর মা তখন সেখানে অজ্ঞান অবস্থায় মূর্ছা গেল। সেই কত কাল আগেকার ঘটনা। তারপরে কত মাস কেটে গেছে, কত বছর কেটে গেছে। কত বইতে ভূতের গল্প পড়েছি, কত ভূতের গল্প বন্ধুর মুখে শুনেছি। কখনো তা বিশ্বাস করতে ইচ্ছে হয়নি। কিন্তু আমার নিজের জীবনের ছোটবেলাকার এই ঘটনার রহস্য আজও ভেদ করতে পারিনি। এখনো বুদ্ধি, যুক্তি, বিজ্ঞান দিয়ে এই অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা করতে পারিনি। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।